আসসালামু আলাইকুম সবাইকে রেফার মেডিকেল স্টুডেন্ট ডক্টর গোবের পক্ষ থেকে সাথে আছে মোহাম্মদ সাফা তকিমন। আজকে আমাদের সামনে যে টপিকটি আলোচনা করব সেই টপিকটি হচ্ছে হিস্টোপ্যাথোলজি। হ্যাঁ, আমাদের যে ওরাল প্যাথোলজি টপিকটি রয়েছে এই টপিকটির মধ্যে যে ডায়াগনোসিস পার্ট, হ্যাঁ এই ডায়াগনোসিসের মধ্যে হিস্টোপ্যাথোলজির এক্সামিনেশনটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন কোনো লেশন হচ্ছে সাসপেক্ট করি তখন ওই লেশনটা ভিরেন না ম্যালিগনেন্ট, ঠিক আছে, ওটা জানার জন্য আমরা অবশ্যই কী করি, বায়োপসি করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে আমরা যে হিস্টোপ্যাথোলজির মধ্যে প্রথমে বলা হচ্ছে ইট ইজ দ্য প্রাইমারি মেথড ফর ডায়াগনোসিং ডিজিজেস অফ দ্য মিউকোসা সফট টিস্যু অ্যান্ড বোন। ঠিক আছে, তাহলে এটা একটা হচ্ছে প্রাইমারি মেথড যেটার মাধ্যমে আমরা কী করি মিউকোসা, ঠিক আছে, সফট টিস্যু এবং বোনের, হ্যাঁ, যে ডিজিজগুলো আছে সেগুলোকে কী করি জানার চেষ্টা করি। হ্যাঁ, এটা একটা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন যেখানে আমরা কী করি সেলের বা ওই সফট টিস্যু বা লেশনের হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যাল ইভালুয়েশন করার চেষ্টা করি। এবার লিমিটেশন হচ্ছে কি ইট ইজ নট এ সিম্পল টেস্ট লাইক এ ব্লাড টেস্ট, ইট রিকোয়ার্স ইন্টারপ্রিটেশন বাই প্যাথোলজিস্ট। এক্ষেত্রে একটা স্পেশালিস্টের দরকার হয় যিনি হচ্ছে একজন প্যাথোলজিস্ট, হ্যাঁ, যিনি হচ্ছে কী করে ক্লিনিক্যাল ইনফরমেশন এবং হচ্ছে মাইক্রোস্কোপিক ফিচারের উপর কী করে ওনার নিজস্ব একটা মতামত আলটিমেটলি রিপোর্ট আকারে পাঠাই। ঠিক আছে, এরপর ইন্টারপ্রিটেশনের মধ্যে বলা হচ্ছে দ্য প্যাথোলজিস্ট রিপোর্ট শুড বি কেয়ারফুলি রিড অ্যাজ ইট মে কন্টেইন ইম্পর্টেন্ট caveats about the diagnosis and suggestions or for further investigations। হ্যাঁ, ইম্পর্টেন্ট caveats মানে হচ্ছে দিক নির্দেশনা। এরপর আমরা যদি বায়োপসি নিয়ে আলোচনা করি তাহলে বায়োপসির পারপাসটা হচ্ছে কি, পারপাসটা হচ্ছে রিমুভিং এ পোর্শন অর দ্য এন্টায়ার লেশন ফর এক্সামিনেশন আন্ডার এ মাইক্রোস্কোপ। এরপর টেকনিকের মধ্যে অনেক টেকনিক রয়েছে, এটা আমাদের সার্জিক্যাল বায়োপসি হইতে পারে যেটা হচ্ছে আমাকে মোস্ট কমন। ঠিক আছে, কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে কি, কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে বিভিন্ন ধরনের সিচুয়েশনে হইতে পারে। ঠিক আছে, যেমন বলা হচ্ছে ফাইন দ্য লেশন কন্টেইন ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যখন লেশনের মধ্যে কি থাকবে ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যেমন নার্ভ থাকতে পারে বা বিভিন্ন ধরনের গ্ল্যান্ড থাকতে পারে। ঠিক আছে, আর যদি এটা কী হয়, যদি স্প্রেড হয়ে যায় কোনো কারণে। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে অল্টারনেটিভস। হ্যাঁ, এই ধরনের যদি কী হয় কন্ট্রাইন্ডিকেশন দেখা যায় তাহলে আমরা তখন কী করি এফএনএসি করার চেষ্টা করি, যেটাকে বলা হয় ফাইল নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। অথবা আমরা কী করি ওই লেশনটাকে পুরোটাকে কী করি কমপ্লিট এক্সিশন করে বায়োপসিতে পাঠাই। ঠিক আছে, এরপর ইম্পর্টেন্স। হ্যাঁ, এখন আমরা কোন সাইড থেকে লেশনটা নিব এটা খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে ইম্পর্টেন্স কেন, প্রথমত হচ্ছে একুরেট ডায়াগনোসিসের জন্য। ঠিক আছে, এরপর দ্বিতীয়ত হচ্ছে কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ মানে হচ্ছে কি দ্য আইডিয়াল সাইড অফ অ্যান ইনভলভস এ কম্প্রোমাইজ বিটুইন ইজ অফ অ্যাক্সেস available methods and obtaining the most representative tissue sample। হ্যাঁ, কম্প্রোমাইজ মানে হচ্ছে অনেক সময় আমাদের কী করতে হয়, ভালো একটা ডায়াগনোসিস বা ভালো একটা রিপোর্ট পাওয়ার জন্য অনেক সময় আমাদের হেলদি মার্জিনটাকে কী করতে হয় কেটে নিতে হয়। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কেটে নিই, অনেক সময় একটু বেশি কেটে নিতে হয়। অর্থাৎ এটাকে বলা হচ্ছে কম্প্রোমাইজ। কেন, যাতে করে আমরা রিপোর্টের মধ্যে একটু ভালো দিক নির্দেশনা পাই। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে ফ্যাক্টরস টু কনসিডার। তার আমরা কী কী ফ্যাক্টরগুলো কনসিডার করার চেষ্টা করব। প্রথমত বলা হচ্ছে দ্য ক্লিনিশিয়ান শুড আন্ডারস্ট্যান্ড দ্য মাইক্রোস্কোপিক ফিচার্স অফ দ্য সাসপেক্টেড ডিজিজ। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমত হতে কী হতে হবে, মাইক্রোস্কোপিক ফিচারটা ভালো মতো বুঝতে হবে। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, যাতে করে আমরা কী করতে পারি টু সিলেক্ট দ্য টিস্যু মোস্ট লাইকলি টু শো দ্য ডায়াগনস্টিক ফিচার, যাতে করে আমরা সেই টিস্যু সাইড থেকে বায়োপসিটা নিতে পারে যেটা আমাদের কী করবে মোস্ট ডায়াগনস্টিক ফিচারটা শো করবে। হ্যাঁ, এরপর আবার টিউমারের লোকেশনটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। লাস্ট টিউমারের ক্ষেত্রে বলা হচ্ছে আমরা সেন্ট্রাল স্যাম্পলটা নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এবং মার্জিনটা আমরা কী করি ইনক্লুড করার চেষ্টা করি। এরপর যদি আমার মিউকোজাল ডিজিজ হয়, মিউকোজাল ডিজিজের ক্ষেত্রে আমরা কী করি আলসারেটেড এরিয়াটা অ্যাভয়েড করি, যেহেতু ওখানে কী থাকে ইনফ্লামেশন থাকে এবং এপিথেলিয়াল লাইনিংটা এক্ষেত্রে থাকে না। এরপর মেলিগনেসির ক্ষেত্রে আমরা কী করি, মেলিগনেসির ক্ষেত্রে আমরা সাধারণত রেড এবং পিকল্ড এরিয়াটাকে কী করি প্রেফার করি। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের হোয়াইট এরিয়া থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট মেলিগনেসিটা সম্পর্কে জানার জন্য। এরপর আমাদের কী হয় কোনো কারণে যদি বোলাস লেশন হয়, ঠিক আছে, যেখানে আমাদের বোলা ফর্মেশন হয়, বিভিন্ন ধরনের পেপিলা ফর্মেশন হয়, পেপিউল ফর্মেশন হয়। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কী করি, এক্ষেত্রে আমরা সাধারণত যে জায়গার মধ্যে হচ্ছে পেপিউল বা মেকিউলগুলো থাকে, হ্যাঁ, ওখানে বা বেসিকুলগুলো থাকে ওখানে থেকে কী করি আমরা লেশনটা কালেক্ট করার চেষ্টা করি। এরপরে বলা হচ্ছে ইমিউনোফ্লোরেসেন্স। হ্যাঁ, সিম্পলি ক্লিনিক্যালি নর্মাল বাক্কাল মিউকোসা ফর আইডেন্টিফাইং বাউন্ড অটো অ্যান্টিবডি। আচ্ছা, ইমিউনোফ্লোরেসেন্সটা মেনলি করা হয় আমরা অটো অ্যান্টিবডি ডিটেক্টের মাধ্যমে লেশনের প্রোগ্রেসটা জানার জন্য। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে মিসকনসেপশন হতে পারে অনেক সময়, এটা কেন কেন হতে পারে বায়োপসির ক্ষেত্রে প্যাথোলজির নিজস্ব দক্ষতার অভাবের কারণে হতে পারে। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে আমরা কেন নর্মাল টিস্যুটা নিই। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। বায়োপসির ক্ষেত্রে আমরা কেন নর্মাল টিস্যুটা নিই, প্রথমত হচ্ছে ফ্রাইয়েবল লেশন।
যাতে করে লেশনটা ভালো মতো ফ্রিলি আমরা কী করতে পারি, কালেক্ট করতে পারি, যাতে করে লেশনের কোনো সাসপেক্ট যাতে থেকে না যায়। এরপরে বলা হচ্ছে হেল্পস অ্যাসেস ইনভাশন ইন সাসপেক্টেড মেলিগন্যান্ট প্রসেস, ঠিক আছে, এবং ইনভাশনটা ভালো মতো কী করার জন্য, জানার জন্য, ঠিক আছে, ইনভাশনটা ভালো মতো জানার জন্য। এরপরে বলা হচ্ছে প্রিভেন্টস রিকারেন্স অফ সাম লেশনস, ঠিক আছে, এবং এক্সেশনাল ব্যবসাগুলি যাতে করে কী না হয়, কোনো ধরনের রিকারেন্স না হয়, ঠিক আছে। এরপর আমাদের ডায়াগনোসিস কী করে, এটি অবশ্যই হেল্প করে, ঠিক আছে, ডিসপ্লাস্টিক ফিচারগুলো জানতে কী করে সাহায্য করে, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে লার্জ এবং ভেরিয়েড লেশন, ঠিক আছে, যদি আমাদের কী হয় লার্জ লেশন যদি আমরা পাই, তাহলে এক্ষেত্রে আমাদের কিসের দরকার হয়, মাল্টিপল বায়োপসির দরকার হয়, ঠিক আছে। আর যদি আমাদের থিক লেশন হয়, থিক লেশনের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, একটু ডিপ মার্জিন বা হচ্ছে একটু ডিপলি আমাদের কী করতে হবে, এক্সিশন করে বা সুচারিং করে আমাদের লেশনটা কী করতে হবে, সুচারিং না ছাড়া ইনসিশন দিয়ে আমাদের লেশনটা কী করতে হবে, কালেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আবার আমরা বিভিন্ন ধরনের বায়োপসি মেথডগুলোতে যদি ঢোকার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে আমাদের দেখা যাচ্ছে স্কালপেল বায়োপসি, বায়োপসি পাঞ্চ, কাটিং লেজার, ইলেকট্রোকটালি, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে স্কালপেল, ঠিক আছে, স্কালপেলটা মানে কি আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করি, ঠিক আছে। এক্ষেত্রে বলা হচ্ছে আমরা স্কালপেল বায়োপসি শুধুমাত্র স্কালপেল দিয়ে ইউজ করি, পরে বায়োপসি পাঞ্চ, ঠিক আছে, পাঁচটার সাধারণত আমরা স্পল লেশনের ক্ষেত্রে ইউজ করি, এই লেশনের ক্ষেত্রে ইউজ করি, আর কাটিং লেজার, হ্যাঁ, মানে লেজারের মাধ্যমে আমরা কী করি, লেশনটাকে কাটার চেষ্টা করি, ঠিক আছে। এরপর ইলেকট্রোকটারি, ঠিক আছে, বা ডায়াথার্মিও বলা হয় অনেক সময়, এটা আমরা ইউজ করি যাতে করে কোনো ধরনের ব্লিডিং লেস আমরা কী পাই, বায়োপসি লেশনটা কালেক্ট করতে পারি, ঠিক আছে। এখন আমরা বিভিন্ন ধরনের বায়োপসি সম্পর্কে জানার চেষ্টা করবো। প্রথমটা হচ্ছে কি আমাদের ট্রোগার্ড বায়োপসি, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ওয়াইড কাটিং একটা অনেক বড় নিডল ইউজ করা হয়ে থাকে যাতে করে আমরা একটা টিস্যুর কোর পর্যন্ত পৌঁছাতে পারি, ঠিক আছে। এই ক্ষেত্রে বলা হচ্ছে ওয়ান্ড হিলিংয়ের যে ব্যাপারটা, ওয়ান্ড হিলিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে স্কাল্পের যে ইনস্টিটিউশনটা আছে এটা সাধারণত খুব তাড়াতাড়ি কী হয়, হিল হয়ে যায়, ঠিক আছে। এবং সুজানের ক্ষেত্রে আমরা যদি কী করি, সিল্ক মেটেরিয়াল ইউজ করি, তাহলে এটা কী হয়, কমফোর্টেবল হয় এবং ইজিলি রিমুভ করা সহজ হয়, ঠিক আছে। এরপরে আমরা যদি লেজার এবং ইলেকট্রোকটারি বায়োপসি মেথড নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এই ধরনের মেথডগুলো কেন ইউজ করব। প্রথমত হচ্ছে আমরা কী পাই, খুব তাড়াতাড়ি হিমোস্ট্যাসিসটা পেয়ে থাকি, ঠিক আছে, পাশাপাশি আমাদের কোনো ধরনের সুচারিংয়ে কী হয় না, দরকার হয় না, ঠিক আছে। এবং বলা হচ্ছে কি আমরা অ্যাক্সেস যে টিস্যুটা আছে ওইটা সহজে কী করতে পারি, রিমুভ করতে পারি যে কোনো ধরনের নোডুলার লেশন থেকে। লিমিটেশন হচ্ছে কি, লিমিটেশন হচ্ছে আমাদের হিটের কারণে কী হতে পারে, হেলদি টিস্যু ড্যামেজ হতে পারে, ঠিক আছে, পাশাপাশি আমাদের এপিথেলিয়াল লাইনিংটা কী হতে পারে, ড্যামেজ হতে পারে। কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে কি, যদি কোনো কারণে আমরা ডিসপ্লাস্টিক চেঞ্জ পাই তাহলে এক্ষেত্রে আমরা এটা ইউজ করবো না, হ্যাঁ, কারণ ওখানে মেলিগনেন্সির একটা চান্স থাকে, ঠিক আছে। এরপর স্পেসিফিক ইউজ, ঠিক আছে, আমরা স্পেসিফিক কোন কোন ক্ষেত্রে কী করতে পারি, লেজার ওয়েবস ইউজ করতে পারি বা ইলেকট্রোকটারি ইউজ করতে পারি। একটা হচ্ছে ফাইব্রো এপিথেলিয়াল পলিপ, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা সাধারণত কী করি, এটা খুব কমনলি ইউজ করে থাকি, ঠিক আছে। আর আমরা যেটা বলেছি কাটিং নিডলস বা কোর বায়োপসি, ঠিক আছে, কিছুক্ষণ আগে বা ট্রোকার্ড বায়োপসি, এটা সাধারণত আমরা ইউজ করি যে কোর অফ দ্য টিস্যু, ঠিক আছে। এরপরে আমরা কিছু এগুলো ছবি দেখার চেষ্টা করব, হ্যাঁ, পরে এরপরে দেখা হচ্ছে পাঁচ বায়োপসি, হ্যাঁ, পাঁচ বায়োপসিটা হচ্ছে কি সার্কুলার কাটিং ব্লেড এক্সারসাইজেস এ সার্কেল অফ স্কিন, মানে সার্কুলারলি আমরা যদি কী করি, স্কিনে কোনো লেশন কেটে নিই, বায়োপসির জন্য এটাকে বলা হচ্ছে পাঁচ বায়োপসি, ঠিক আছে। এবং বলা হচ্ছে এটা একটা লিমিটেশনস থাকে এবং এটা নট আইডিয়াল ফর ফ্লেক্সিবল মিউকোসা, ঠিক আছে, কারণ ফ্লেক্সিবল মিউকোসার ক্ষেত্রে আলটিমেটলি পাঞ্চ করা ঠিক মতো নাও হতে পারে এবং এক্ষেত্রে আমার যে লেশনটা থাকবে লেশনটা পুরোপুরি ওঠে নাও আসতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে রাউন্ড ওয়াউন্ড শেপ মেক্স ইট ডিফিকাল্ট টু ক্লোজ উইথ সুচার, ঠিক আছে। আমরা যখন একটা রাউন্ড একটা কী নিব, লেশন নিব, তখন ওটাকে আমরা সুচার দিয়ে সুচারিং করাটা কী হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এক্ষেত্রে সুইটেবল সাইড হচ্ছে কি আমার প্যালেট এবং হচ্ছে কি স্যালিভারি গ্ল্যান্ড, নিউপ্লাজমের ক্ষেত্রে আমরা কী করতে পারি, এই পাঁচ বায়োপসিটা করতে পারি, ঠিক আছে। এরপর আমরা চলে যেতে পারি হচ্ছে সার্জিক্যাল বায়োপসিতে। সার্জিক্যাল বায়োপসিটা সবচেয়ে বেশি কমন, ঠিক আছে। এটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইনসিশনাল বায়োপসি, একটা হচ্ছে আমাদের এক্সিশনাল বায়োপসি। ইনসিশনাল বায়োপসির মধ্যে আমরা পার্ট অফ দ্য লেশন নিয়ে চেষ্টা করি, আর এন্টার লেশনটা আমরা কী করি এক্সিশনাল বায়োপসির ক্ষেত্রে নিয়ে থাকি, ঠিক আছে। এবং আমাদের লেশন যখন কি ছোটো হয় লেস দেন 1 সেন্টিমিটার, তখন আমরা এক্সিশনাল বায়োপসি করি, ঠিক আছে, লেস দেন 1 সেন্টিমিটার যদি হয়, ঠিক আছে। আর যদি আমার কী হয় গ্রেটার দেন 1 সেন্টিমিটার হয়, তখন আমরা
ইনসিশনাল বায়োপসি করার চেষ্টা করি। এরপরে বলা হচ্ছে ওরাল বায়োপসি। ওরাল বায়োপসির ক্ষেত্রে আমার যে প্রসিডিউরটা আছে, এই প্রসিডিউরটার ক্ষেত্রে আমরা সাধারণত কী করি, পেশেন্টের কমফোর্টটা অনেক সময় আমাদের কী করতে হয়, বিবেচনায় আনতে হয়, ঠিক আছে। পাশাপাশি আমাদের ইনভেস্টিগেশনের ইম্পর্টেন্স ভিত্তি করে কী করতে হয়, বায়োপসিটা সিলেক্ট করতে হয়, ঠিক আছে। এরপর অনেক সময় আমাদের রেফারেলও করতে হয়, যাতে করে আমরা কী করি, যে বড় বড় বিভিন্ন ধরনের লেশনগুলো আছে যেগুলো আমাদের ডেন্টাল ছাড়া করা সম্ভব না বায়োপসির জন্য, এক্ষেত্রে আমরা কী করি, ওটির হেল্প নিই, ঠিক আছে, বা স্পেশাল কনসিডারেশনের হেল্প নিই, ঠিক আছে। এরপরে পারপাস, হ্যাঁ, আমাদের বায়োপসির পারপাসটা কি, বায়োপসির পারপাসটা হচ্ছে যাতে করে লেশনটা কী করে এক প্যাথোলজিস্টকে হেল্প করে টু মেক অ্যান অ্যাকুরেট ডায়াগনোসিস, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে অ্যাসোসিয়েটেড যদি কোনো ধরনের তিত থাকে, ঠিক আছে, তখন আমাদের তিতের ভাইটালিটি কী হইতে হবে, অবশ্যই চেক করতে হবে, ঠিক আছে। এরপরে আমরা একটা বায়োপসি অনেক সময় করার চেষ্টা করি, ঠিক আছে। এটা হচ্ছে কি ফ্রোজেন সেকশন বায়োপসি। এটা পারপাস হচ্ছে কি, এটা হচ্ছে র্যাপিড ডায়াগনস্টিক বায়োপসি প্রসিডিউর, ঠিক আছে, যেটা আমাদের অবশ্যই সার্জারির সময় খুবই ইম্পর্টেন্ট। তাহলে বলা হচ্ছে ফ্রোজেন সেকশনস বায়োপসি আর প্রাইমারিলি ইউজড টু অবটেইন এ কুইক ডায়াগনোসিস ডিউরিং এ সার্জিক্যাল প্রসিডিউর, ঠিক আছে। এটা কেন করা হয়, মেনলি ওয়েদার দ্য সার্জিক্যাল মার্জিনস আর ফ্রি অফ ক্যান্সার অর নট, এটা জানার জন্য করা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে ফ্রিজিং মানে হচ্ছে কি, এক্ষেত্রে আমরা সাধারণত কী করি, এটাকে লিকুইড নাইট্রোজেন বা ড্রাই আইসের মধ্যে কী করি, ফ্রি করার চেষ্টা করি, ঠিক আছে, যার এবং প্রিভেন্ট দ্য ফরমেশন অফ আইস ক্রিস্টাল, যেটার কারণে আলটিমেটলি কী হয়, টিস্যুটা ড্যামেজ হতে পারে। এরপর আমরা কী করি, ওই ফ্রোজেন টিস্যুটার সেকশন করার চেষ্টা করি, এরপর এটাকে আমরা কী করি, স্টেন করি, ঠিক আছে, মাইক্রোস্কোপের নিচে। আমরা যদি অ্যাকুরেসি দেখি, তাহলে যেহেতু এটা রিপিট ডায়াগনস্টিক প্রসিডিউর, তাহলে এক্ষেত্রে অনেক সময় অ্যাকুরেসিটা কী হওয়ার চান্স থাকে, লো হওয়ার চান্স থাকে, মিক ডায়াগনোস হওয়ারও কী থাকে, চান্স থাকে, ঠিক আছে। এরপর আমরা যদি দেখি এফএনএসি, বায়োপসি অ্যান্ড এক্সফোলিয়েটিভ সাইটোলজি, ব্রাশ বায়োপসি অ্যান্ড এক্সফোলিয়েটিভ সাইটোলজি, হ্যাঁ। তাহলে তিনটা নাম দেখতে প্রায় সেম হলেও এদের মধ্যে কিছুটা পদ্ধতিগত ভিন্নতা আছে। তাহলে ফাইন নিডল স্পেশাল সাইটোলজির ক্ষেত্রে আমরা সাধারণত কী করি, একটা ফাইন নিডল ইউজ করি, ঠিক আছে, যাতে করে আমরা কী করি, স্পিরেট এ স্মল নাম্বার অফ সেলস ফ্রম এ লেশন, ঠিক আছে। এরপরে পারপাসটা হচ্ছে কি, পারপাসটা হচ্ছে আমাদের ভিনাইন এবং মেলিগন্যান্ট নিউপ্লাসের মধ্যে পার্থক্য জানার জন্য আমরা সাধারণত কী করি, এফএনএসি করার চেষ্টা করি, এবং এটা একটা হচ্ছে কি ট্রিটমেন্ট ইনিশিয়েটিভ পারপাসে আমরা ব্যবহার করে থাকি। সাধারণত স্যালাইভারি নিউপ্লাসমগুলোতে বেশি ইউজ করা হয়ে থাকে। এবার লিম্ফ নোড এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা এটা কী করি, ইউজ করে থাকি। এরপর আমরা যদি ব্রাশ বায়োপসি এবং এক্সফোলিয়েটিভ সাইটোলজি নিয়ে বলি, ঠিক আছে, এখানে বলা হচ্ছে ব্রাশ বায়োপসির ক্ষেত্রে আমরা সাধারণত কী করি, একটা ব্রাশ ইউজ করি, স্টিফ ব্রিসল ব্রাশ ইউজ করি, যেটা কী করে আলটিমেটলি আমার লেশন থেকে বিভিন্ন ধরনের সেল কালেকশন করে, ঠিক আছে, এবং এগুলো থেকে কী করে একটা বায়োপসি রিপোর্ট নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল অ্যানালিসিসের জন্য ইম্পর্টেন্ট বা স্ক্রিনিং মেথডের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তবে এটার কারণে আমরা স্পেসিফিক কোনো ডায়াগনোসিস ইভ্যালুয়েশনে যেতে পারি না, ঠিক আছে। এরপর বলেছে এক্সফোলিয়েটিভ সাইটোলজি। এক্সফোলিয়েটিভ সাইটোলজি মানে হচ্ছে কি, এক্ষেত্রে আমরা সেলটাকে স্ক্রেপ করে নিই ফ্রম দ্য সারফেস অফ এ লেশন বাট অনলি স্যাম্পলস সারফেস সেলস প্রোভাইডিং ইনফরমেশন অন দ্য ডিপার লেয়ার, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে স্ক্রেপিং করার কারণে এটাকে বলা হচ্ছে এক্সফোলিয়েটিভ। আর ব্রাশ ব্যবসার ক্ষেত্রে আমরা কী করি, ব্রাশিং এর মাধ্যমে বায়োপসিটা কালেক্ট করার চেষ্টা করি, হ্যাঁ। কারেন্ট ইউজ হচ্ছে কি, রেয়ারলি এটা ইউজ করা হয়ে থাকে, কারণ এটার মাধ্যমে আমরা কী করতে পারি না, ডিপার লেয়ার বা হচ্ছে আমরা একটা লেশনের পর্যাপ্ত পরিমাণ যে কন্ডিশন এবং হিস্টোপ্যাথোলজিক্যাল ফিচার এগুলো জানতে পারি না, হ্যাঁ। এবার আমরা বিভিন্ন ধরনের লেশনগুলোর ছবি দেখার চেষ্টা করি। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, ছবিটা হচ্ছে একটা ইনস্টিটিউশনাল বায়োপসি চিত্র। এখানে প্রথমে একটা কী হবে, একটা আমরা অ্যানেস্থেসিয়া দিব, অ্যানেস্থেসিয়া দেওয়ার মাধ্যমে আমরা এই যে লেশনটার চারপাশে অবশ করব, অবশ করার পরে আমরা স্ক্যালপেল দিয়ে একটা ইলিপ্টিক্যাল ইনসিশন বলে এটাকে, একটা হচ্ছে আমাদের যে চোখের হচ্ছে শেপ আছে ওই শেপের মতো, ঠিক আছে, ইনক্লুডস নর্মাল স্কিন, ক্লোজ নর্মাল স্কিন অনলি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমার একটা হেলদি মার্জিনও থাকবে, সাসপেক্টেড লেশনও থাকবে, ঠিক আছে, এবং ক্লোজার করার সময় আমরা শুধুমাত্র কী করবো, নর্মাল স্কিনটাকে ক্লোজ করার চেষ্টা করব, ঠিক আছে। অর্থাৎ ইনসিশনের মাধ্যমে আমরা যে বায়োপসি লেশনটা কালেক্ট করি এটাকে বলা হচ্ছে ইনসিশনাল বায়োপসি। এরপরে পাঁচ বায়োপসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা মেশিনের সাহায্যে কী করা হয়, একটা পাঞ্চ, খুব ছোট একটা লোকালাইজড লেশনে আমরা কী করি, পাঞ্চ করি, পাঞ্চ করার মাধ্যমে একটা গর্তাকারে যখন তৈরি হয় তখন ওই লেশনটাকে আমরা কী করি, স্ক্যালপেল বা হচ্ছে যে টুইজার আছে ওটা দিয়ে নিয়ে
তারপর ওটাকে ফ্রিজ করে বা হচ্ছে ফরমালিনে আমরা সোক করে বায়োপসি রিপোর্টের জন্য পাঠিয়ে দিই। এই যে আমরা এখানে একটা কোটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই কোটাটা হচ্ছে কি আমাদের 5 বায়োপসি কালেকশনের জন্য একটা রিপ্রেজেন্টেশন হিসেবে দেখানো হচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা এক্সটেনশনাল বায়োপসি, যেখানে দেখা যাচ্ছে আমাদের এই যেখানে এক্সটেনশনাল বায়োপসি যেখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে লেশন থাকা সত্ত্বেও এই লেশন থেকে প্রায় আমার হচ্ছে কি 1 সেন্টিমিটার আপ টু 1 সেন্টিমিটার, হ্যাঁ, দূরত্বে হেলদি মার্জিন সহ পুরো স্কিন সারফেস এরিয়াটাকে এবং একটা ডিপ ডেপথ ক্রিয়েট করে এক্সিশন করা হয়েছে, যাতে করে একটি ভালো বায়োপসি রিপোর্ট আমরা পেয়ে থাকি। আমরা বায়োপসি কখন করব? হ্যাঁ, যখন বলা হচ্ছে হোয়েন দ্য হেলথ অফ দ্য পেশেন্ট রিকোয়ার্স স্পেশাল ম্যানেজমেন্ট দ্যাট ডেন্টিস্ট ফিল আনপ্রিপেয়ার্ড টু হ্যান্ডেল। যখন আমাদের একটা স্পেশাল ম্যানেজমেন্টের দরকার হবে তখন আমরা কী করব? বায়োপসি করার চেষ্টা করব। এবার বলছে হোয়েন দ্য সাইজ অ্যান্ড দ্য সার্জিক্যাল ডিফিকাল্টি ইজ বিয়ন্ড দ্য লেভেল অফ স্কিল দ্যাট আ ডেন্টিস্ট ফিলস হি পজেসেস। অর্থাৎ যখন আমাদের একটা কনফিউশন তৈরি হয় ডেন্টাল ট্রিটমেন্টের ক্ষেত্রে, তখন আমরা কী করি? বায়োপসির মাধ্যমে একটা কনফার্মেটিভ ডায়াগনোসিস আসার চেষ্টা করি। এবার বলা হচ্ছে যখন ডেন্টিস্ট সাসপেক্ট করবে যে এখানে কী থাকে, মেলিগনেন্সির চান্স থাকে, হ্যাঁ, তখন আমরা কী করি? বায়োপসি করার চেষ্টা করি। এরপরে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, একটা বায়োপসি রিপোর্টের মধ্যে কী থাকে বলা হচ্ছে নেম অফ দ্য ক্লিনিশিয়ান থাকবে, এরপরে ডেট দ্য স্পেসিমেন যখন অপেন করা হয়েছে, হ্যাঁ, এরপরে বলা হচ্ছে পার্টিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্পেসিমেন, অর্থাৎ স্পেসিমেনটা দেখতে কীরকম, হ্যাঁ, তারপর হচ্ছে সাইজ মেজার, হ্যাঁ, কীভাবে কাটা হয়েছে, কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ঠিক আছে, এগুলো আমাদের লিখতে হবে। তাহলে এই যে বলা হচ্ছে লোকেশন, তারপর সাইডটা লেখা, সাইজটা লেখা, কালারটা লেখা, নাম্বারটা লেখা, ঠিক আছে, মার্জিন কনসিস্টেন্সি সবগুলো আমাদের লেখার দরকার আছে। এবার বলা হচ্ছে ইফ দ্য লেশন ইজ এভিডেন্ট অন রেডিওগ্রাফ ইট is very important to submit good quality radiographs with the specimen to aid in pathologic correlation and diagnosis। অর্থাৎ যদি কোনো কারণে রেডিওগ্রাফে আমরা কী করি লেশনটা ধরতে পারি, তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে? লেশনটাকে পাঠানোর সময় রেডিওগ্রাফ সহ পাঠানো জরুরি। এরপরে বলা হচ্ছে বায়োপসির ক্ষেত্রে অবশ্যই the specimen should be immediately placed in 10% formalin solution and be completely immersed। ঠিক আছে, অর্থাৎ 10% formalin সলিউশনে পুরোটাই কি ডুবিয়ে রাখতে হবে, যাতে কিছু অংশ বেশি না থাকে। এক্ষেত্রে আমাদের স্পেশাল অ্যাটেনশন দরকার আছে। ফ্রোজেন সেকশন বায়োপসি করার জন্য প্রথমে আমাদের দরকার হবে একটা মাইক্রোটোম, যেটা কাটিং ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। এরপরে আমাদের দরকার হবে কিছু এডিসিভ। এডিসিভটা কী করে? আমাদের স্মেল লেয়ারটাকে, মানে যে লেয়ারটা আমরা কেটে নিয়েছি ওটাকে কী করে স্টিক ওয়েল টু দ্য স্লাইডের মধ্যে আটকে থাকতে সাহায্য করে। হ্যাঁ, এক্ষেত্রে যাতে কোনো ধরনের কি এয়ার বাবল তৈরি না হয়, ঠিক আছে। আমরা সাধারণত কি ইউজ করি? অ্যালবুমিন, ঠিক আছে, রেজিন, জিলাটিন, এস্টার সেলুলোজ, এই ধরনের এডিসিভগুলো আমরা ইউজ করার চেষ্টা করি। এরপরে আমরা যে লেশনটা আছে ওই লেশনটাকে কয়েকটা ভাগে কেটে নিই, ঠিক আছে। প্রথমে একটা 3 লেয়ার নিই, এরপরে 3 লেয়ার নিচে আলাদা 3 লেয়ার নিই, ঠিক আছে। এরপরে প্রত্যেকটা লেয়ারকে 4 থেকে 5 ভাগ করে প্রত্যেকটা ভাগকে আলাদা আলাদা করে আমরা কী করি? নেওয়ার চেষ্টা করি মাইক্রোস্কোপের মাধ্যমে, ঠিক আছে। এরপরে প্রত্যেকটাকে আমরা কী করি? এডিসিভের মাধ্যমে মাইক্রোস্কোপের নিচে দিয়ে স্টাডি করার চেষ্টা করি, ঠিক আছে। এরপরে স্টাডি করার পরে আলটিমেটলি আমরা হচ্ছে কী করব? এগুলোকে ফ্রিজ করব। হ্যাঁ, ফ্রিজ করার জন্য আমরা ওই যে লিকুইড নাইট্রোজেন বা ড্রাই আইস ইউজ করি। হ্যাঁ, ইউজ করার পরে আমরা যখন কী করব? এই যে বলা হচ্ছে দ্য ক্রায়োসেকশন ইজ ইউজ টু ডিটেক্ট প্রেজেন্স অফ সাবস্টেন্স লস্ট ইন দ্য ট্রেডিশনাল হিস্টোলজিক্যাল টেকনিক ফর এক্সাম্পল লিপিডস, ঠিক আছে। অর্থাৎ আমার যে প্রোটিন এবং লিপিডগুলো আছে টিস্যুর মধ্যে, ওগুলো গলানোর জন্য আমাদের একটা কী হয়? তাপমাত্রার প্রয়োজন হয়। হ্যাঁ, এক্ষেত্রে বলা হচ্ছে টেম্পারেচার শুড বি -20 ডিগ্রি ফারেনহাইট ফর মোস্ট টিস্যুস, বাট যদি ফ্যাট কম্পোনেন্ট বেশি থাকে তাহলে এক্ষেত্রে -40 ডিগ্রি ফারেনহাইটটা আমরা কী করি? মেনটেন করার চেষ্টা করি। হ্যাঁ, এরপরে আমরা যদি ব্রাশ বায়োপসি এবং এফএনএসি একটু জানার চেষ্টা করি। এফএনএসির ক্ষেত্রে সাধারণত আমরা যে লাম্পটা আছে এই লাম্পটা হচ্ছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ডিটেক্ট করি। ডিটেক্ট করার পরে ওই জায়গার মধ্যেই যেটা আমাদের মোস্ট প্রমিনেন্ট বা সাসেপ্টেবল এরিয়া আছে, ওখানে ফাইন নিডল যে গজটা আছে, হ্যাঁ, ওই গজটাকে ঢুকানোর চেষ্টা করি। এরপর ওখান থেকে আমরা ফ্লুইডটা স্পিরিট করে ওইটাকে একটা স্পেসিমেনে কালেক্ট করে প্যাথোলজিস্টের কাছে পাঠিয়ে দিই, ঠিক আছে। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কীভাবে লাম্পটাকে লোকেট করা হয়? এক্ষেত্রে ওই জায়গার মধ্যে যেহেতু আমাদের একদম ইনফ্ল্যামেটরি কন্ডিশন থাকে বা প্যাথোলজিক্যাল বিভিন্ন ধরনের যে ভাস্কুলার যে কনজেশন হয়, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের যে ব্লাড ফ্লো, এগুলো ইনক্রিজ ব্লাড ফ্লো থাকে, ঠিক আছে, ইনফ্ল্যামেটরি যে প্রসিডিউরগুলো থাকে বা ইনফ্ল্যামেটরি যে প্রসেস, হ্যাঁ, ওখানে চলে,
বিভিন্ন ধরনের যে ইনফ্ল্যামেটরি সেলগুলো হচ্ছে ওই জায়গার মধ্যে একুমুলেট করা অবস্থায় থাকে, এগুলো আলটিমেটলি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে খুব সহজেই ডিটেক্ট করা যায়। ব্রাশ ব্যবসার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্লস লাইক ব্রাশ, হ্যাঁ, কিন্তু এই ব্রাশটা হচ্ছে কি অনেকটা ইন্টারডেন্টাল ব্রাশের মতো একটু রাউন্ড শেপ, ঠিক আছে, এবং পুরো ব্রাশের চারপাশে হচ্ছে কিছু কি থাকে, 3 ব্রিসল থাকে। এই ব্রাশটাকে আমরা যখন কী করব, ওই লেশন বা সাসপেক্টেবল এরিয়ার মধ্যে হচ্ছে আমরা কিছুটা স্ক্র্যাপ করে নিয়ে আসবো, হ্যাঁ, তখন ওখানের মধ্যে যে সারফেস এরিয়ার টিস্যুগুলো হচ্ছে লাগবে, ওটাকে আমরা পরবর্তীতে স্পেসিমেনে কালেক্ট করে প্যাথোলজিস্টের কাছে পাঠিয়ে দিই। আর এক্সফোলিয়েটিভ সাইটোলজির ক্ষেত্রে আমরা একটা কটন লাইক মেটেরিয়াল ইউজ করি এবং এটাকে আমরা কী করি, সোয়াপ করে নিয়ে আসি সাসপেক্টেবল এরিয়া থেকে। এরপরে ওই জায়গার মধ্যে যে স্পেসিমেন বা যে কটনের উপরে আমাদের লেশনের যে পোর্শনটা লেগে থাকে, ওটাকে আমরা একটা স্ল্যাবের মধ্যে নিয়ে ওই স্ল্যাবটা কী করি, কিছু ফিক্সেটিভ দিয়ে অ্যাড করে পরবর্তীতে ওটাকে প্যাথোলজিক্যাল রিপোর্টের জন্য পাঠিয়ে দিই। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।